প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 241 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো 10 নম্বর অঙ্কটিতে এখানে বলা আছে, মনে করো তোমার এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না। সমস্যাটি কিভাবে সমাধান করবে তার জন্য একটি পরিকল্পনা করো এবং এই পরিকল্পনা অনুসারে নিচের কাজগুলো সমাধান করতে বলছে। তা দেখো এখানে ক নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলা আছে যে প্রতিবেশী পরিবারগুলোর এক মাসের বিদ্যুৎ খরচের তথ্য সংগ্রহ করো। তা তোমার প্রতিবেশী পরিবার যেগুলো আছে, যতটি আছে, তুমি কি করবে, তাদের প্রত্যেকের বিদ্যুৎ খরচের হিসাবটি তুমি এখানে লিখে ফেলবে। তো এখানে আমি দেখো আমার প্রতিবেশী পরিবার 25টি ধরে কিন্তু আমি আসলে সমাধান করেছি, যে লিখেছি প্রতিবেশী 25টি পরিবারের এক মাসের বিদ্যুৎ খরচ নিম্নরূপ, যেটি দিয়েছি। প্রথম পরিবারে 621 টাকা খরচ হয়েছে, কারো 780 টাকা বা কারো 700 টাকা বা কারো 1200 টাকা। এইভাবে আসলে পর্যায়ক্রমে আমি দেখো পরিবারগুলোর প্রত্যেকের বিদ্যুৎ খরচ দিয়েছি। তোমরা চাইলে মানে একদম হচ্ছে কি যে কোনো ধরনের সংখ্যায় আসলে বসাই দিতে পারো, তবে মাথায় রাখবে কখনো যেন বড় সংখ্যা, খুব বেশি বড় সংখ্যা ধরার কোনো প্রয়োজন নেই, কেননা এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে আমাদের কিন্তু খ এবং গ নম্বর প্রশ্নটি সমাধান করতে হবে। তো যদি আমরা বড় সংখ্যা ধরি তখন কিন্তু আমাদের আছে অনেক বড় বড় আসলে হিসাবগুলো করতে হবে, যেখানে আসলে সমস্যা হিসেবে দাঁড়াবে। তাই আশা করব তোমরা আছে এইরকম ছোট কিছু সংখ্যা ধরে আসলে ক নম্বর প্রশ্নটি লিখবে। এরপর দেখো খ নম্বর প্রশ্নটিতে এখানে বলা আছে যে প্রতি মাসে পরিবারগুলো গড়ে কী পরিমাণ বিদ্যুৎ খরচ করে তা জানার জন্য উপাত্তগুলোকে শ্রেণী বিন্যাসের মাধ্যমে সারিণীবদ্ধ করতে বলছে। তো সারিণীবদ্ধ করার পর দেখো বলছে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ব্যবহার করে আমাদের গড় নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা সারণী নির্ণয় করব, তবে সারণী নির্ণয় করার আগে আমাকে কিন্তু কী করতে হবে, দেখো যে আমাকে শ্রেণীর সংখ্যা কতটি সেটি কিন্তু আগে বের করতে হবে। তো শ্রেণীর সংখ্যা বের করার আমরা একটা নিয়ম জানি, যেটি আসলে পরিসরকে যদি আমরা হচ্ছে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু আমরা কতটি দেখো যে শ্রেণী হবে তখন কিন্তু আমরা বের করতে পারবো। তো চলো আমরা প্রথমে আগে আমরা দেখো যে পরিসর নির্ণয় করি, তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা, তারপর হচ্ছে আমরা আসলে সারণী তৈরি করব। তো পরিসর বলতে কি বুঝি আমরা, অর্থাৎ ওই উপাত্ত সময়ের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ তার সঙ্গে এক যোগ করলে যে মানটি পাবো সেটিকে আসলে পরিসর বলা হচ্ছে। তো যার কারণে আমি দেখো লিখেছি এখানে প্রদত্ত 25টি উপাত্তের মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 1200 এবং সর্বনিম্ন মান হচ্ছে 621। তো পরিসর নির্ণয় সূত্র যেটি জানি যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে, তার সঙ্গে এক যোগ দিতে হবে। তো এটি আসলে পরিসর। তো এরপর বিয়োগ করে তার সঙ্গে এক যোগ করলে আমরা 580 পেয়ে যাচ্ছি, এটি আসলে পরিসর। এবার শ্রেণী ব্যক্তি আমরা হচ্ছে কত ধরবো, 100 ধরে কাজ করলাম, কেননা আসলে এখানে যেহেতু অনেক বড় বড় সংখ্যা, আমরা যদি 50 বা অন্য কোনো শ্রেণী ব্যক্তি ধরি তখন কিন্তু আমাদের ঘর সংখ্যা আসলে অনেকগুলো, শ্রেণী সংখ্যা অনেকগুলো হয়ে যাবে, ফলে আমাদের হিসাবটা করতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমরা 100 ধরে আসলে এখানে আমরা সমাধান করেছি। তো শ্রেণী ব্যক্তি 100 ধরলে তখন শ্রেণী সংখ্যা অতএব আমরা বলতে পারি যে পরিসর ভাগ হচ্ছে কি জানি শ্রেণী সংখ্যা। তা 580কে যদি 100 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5.80। তো যেহেতু 5টি ঘরের চেয়ে আসলে বেশি লাগবে, তো সেটাকে আমরা দেখো যে আমরা লিখতে পারি, বা দেখো যে 5টি ঘর আসলে যদি দশমিক আসে মাথায় রাখবো, সেটাকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরতে হয়, তাহলে 5টি ঘরের চেয়ে যেহেতু বেশি লাগতেছে, তো ফলে আমরা কি এখানে 6টি ঘর লিখে দেবো। তো এরপর দেখো লিখেছি উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধ করে গণসংখ্যা নিবেশন সারণী এবং গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় তথ্যসহ একটি ছক প্রস্তুত করা হলো। তো আমরা এখানে দেখো যে প্রথম ঘরটা লিখেছি শ্রেণীর, পরেরটা গণসংখ্যা এবং পরেরটা শ্রেণীর মধ্যমান। এটা আমাদের যে কোনো প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি বা হচ্ছে তোমার ধাপ বিচ্যুতিতে আসলে নির্ণয় করি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি, আমাদের এই তিনটা ঘর আসলে বাধ্যতামূলক লাগবে। তবে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যদি আমাদের ধাপ বিচ্যুতিতে করতে হয় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হয়, তাহলে আমাদের তার জন্য এই ধাপ বিচ্যুতি ঘরটা প্রয়োজন বা কলামটা প্রয়োজন, এবং হচ্ছে যার কারণে আমাদের এই এক্সট্রা কলামটা আমাদের আসলে নিতে হয়েছে, যেহেতু আমরা দুইটা পদ্ধতিতে আসলে গড় নির্ণয় করব। তো এরপর হচ্ছে আমরা এফআই ইউআই দিয়েছি, তারপরে এফআই এক্সআই দিয়েছি প্রত্যক্ষ পদ্ধতির জন্য। তো কথা হচ্ছে দেখো যে আমরা শ্রেণীর যে ব্যবধানটা ধরেছি 100 করে, তো সর্বনিম্ন যে সংখ্যা 621, সেখান থেকে আমি আসলে গণনা শুরু করেছি। তা 621 থেকে 100 যদি আমরা আসলে গণনা করি তাহলে 720 হয়ে যাচ্ছে। আবার 720-এর পরবর্তী সংখ্যা 721, 721 থেকে যদি 800 মানে 100 বাদ দেয় তাহলে 820 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পর্যায়ক্রমে শ্রেণী ব্যবধানটা ধরেছি। তো 621 থেকে 720-এর মধ্যে সংখ্যা রয়েছে আমাদের 4টি, আর যেটিকে আসলে যতটি থাকে সেটিকে গণসংখ্যা হিসেবে বলা হয়, ফলে আমরা দেখো গণসংখ্যার ঘরে 4 লিখে দিচ্ছি। 721 থেকে 820-এর মধ্যে সংখ্যা রয়েছে আমার 5টি, বা 821 থেকে 920-এর মধ্যে সংখ্যা রয়েছে 6টি। এভাবে 921 থেকে 1020-এর মধ্যে যতটি সংখ্যা আছে পর্যায়ক্রমে আমি বসাই দিয়েছি। তো এরপর উপাত্তসমূহের সংখ্যা মোট আসলে যোগ করেছি। উপাত্তসমূহের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n = আমরা 25 পেয়েছি আসলে। তো এরপর দেখো যে আমাদের যেহেতু উভয় পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শ্রেণীর মধ্যমান প্রয়োজন, তাই আমি শ্রেণীর মধ্যমান এবার বের করবো, আর মধ্যমানকে আসলে xi দ্বারা প্রকাশ করা হয়। তো মধ্যমান নির্ণয়ের নিয়ম হচ্ছে যে শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে তাকে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও,
তাহলে শ্রেণীর মধ্যমান তুমি পেয়ে যাবে। তো 621-এর সঙ্গে তুমি যদি 720 যোগ করে যে যোগফলটা পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 670.5। একইভাবে পর্যায়ক্রমে 721 এবং 820 যোগ করার পর সেটাকে 2 দ্বারা ভাগ করে যে মানটি পাবো সেটি শ্রেণীর মধ্যমান এবং সেটি আমরা পেয়ে যাচ্ছি কত 770.5। এইভাবে পর্যায়ক্রমে সবগুলো শ্রেণীর আমরা মধ্যমানগুলো নির্ণয় করে নিয়েছি। তো এরপর আমাদের বের করে নিয়েছে ধাপ বিচ্যুতি সংক্ষিপ্ত পদ্ধতির জন্য। তো ধাপ বিচ্যুতি বলতে কি বুঝি বা ধাপ বিচ্যুতি আসলে কিভাবে নির্ণয় করতে হয়। তো ধাপ বিচ্যুতি বের করার আগে আমাদের একটি বিষয় জানতে হবে, অনুমিত গড়। অনুমিত গড় কি এবং অনুমিত গড়কে আসলে কি দ্বারা প্রকাশ করা হয়। তো মাথায় রেখে অনুমিত গড়কে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অনুমিত গড় বিষয়টা কি? অনুমিত গড় হচ্ছে যে শ্রেণীর মধ্যমান যে শ্রেণীটি আছে, তো সেখানে আমরা আসলে শ্রেণীর সংখ্যা গণনা করবো আসলে কত। শ্রেণীর সংখ্যা দেখো আমাদের 1 2 3 4 5 6 আমাদের 6টি শ্রেণীর সংখ্যা আছে। তো যদি শ্রেণীর সংখ্যা বিজোড় হয় তাহলে ঠিক মাঝামাঝি যে ঘরটা থাকবে সেটিকে আসলে আমরা সেই ঘরের মানটাকে অনুমিত গড় আমরা বলবো। তো যেহেতু জোড় সংখ্যা, তো জোড় সংখ্যায় আমরা কি করব, মাঝের যে দুটো ঘর থাকবে, অর্থাৎ মাঝের দেখো দুটো ঘর আমাদের এই যে ঠিক এই দুটো ঘর কিন্তু আমাদের মাঝের পড়তেছে। তো এই মাঝের ঘর দুইটার মধ্যে দেখব যার গণসংখ্যা বেশি, সেই গণসংখ্যাকে আমরা কি করব, ওই ঘরটাকে অনুমিত গড় হিসেবে ধরব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মাঝের দুইটা ঘরে দুইটারই আসলে গণসংখ্যা কিন্তু 6 6 আছে, অর্থাৎ সমান রয়েছে। তো ফলে আমরা যেহেতু একটাও বড় বা ছোট নয়, আমরা যে কোনো একটাকে আমরা অনুমিত গড় হিসেবে ধরে নিতে পারি। তো আমি প্রথমটাই আসলে আমি ধরে নিলাম, তোমরা চাইলে দ্বিতীয়টাও ধরে নিয়ে কাজগুলো করতে পারো। তো অনুমিত গড়কে যেহেতু এ দ্বারা প্রকাশ করা হয়, তাই আমি প্রথমটার যে শ্রেণীর মধ্যমান সেটাকে দেখো এ দ্বারা প্রকাশ করে নিয়েছি। তাহলে এই দেখো মাঝের এই ঘরটার যে শ্রেণীর মধ্যমানের যে মানটা, এটাকে অনুমিত গড় বলা হয়, আর অনুমিত গড়কে এ দ্বারা প্রকাশ করা হয়, ফলে আমি এ দিয়েছি। তো তো এখন ধাপ বিচ্যুতি আসলে কিভাবে বের করবো। ধাপ বিচ্যুতি বের করার একটা সূত্র রয়েছে, অথবা তোমরা চাইলে খুব সহজে ধাপ বিচ্যুতি বের করতে পারো, যেটি হচ্ছে দেখো এই অনুমিত গড়ের সোজায় যে ধাপ বিচ্যুতির ঘরটা আছে সেখানে সর্বদাই ধাপ বিচ্যুতি 0 হয়, সেটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে। এরপর একদমই সহজ, তুমি উপরের যে ধাপ বিচ্যুতির উপরের যে ঘরগুলো সেগুলো প্রথমটা -1 দাও, পরেরটা -2 দাও, পরে যদি আরও মান থাকে তাহলে -3 পর্যায়ক্রমে তুমি দাও। এবং নিচের ঘরগুলো তুমি কী করবে, যে ধনাত্মক হিসেবে কাউন্টিং করবে, অর্থাৎ কি প্রথমটা 1 হবে, +1 হবে, পরেরটা 2 হবে, পরেরটা 3 হবে, আর যদি এইদিকে দাও তাহলে হচ্ছে কি 4 5 এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তো এটি আসলে সহজ পদ্ধতি যে কীভাবে ধাপ বিচ্যুতি বের করতে হয় অনুমিত গড়ের দেখো অনুমিত ঘরের সাহায্যে। কিন্তু তোমরা যদি বলো যে আমরা ধাপ বিচ্যুতি হচ্ছে গিয়ে সূত্রের সাহায্য করবো, সেটিও আমি তোমাদের দেখাই দিচ্ছি। ধাপ বিচ্যুতি কে আসলে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। তো ইউআই ইকুয়াল আমরা জানি যে সূত্রটি যে xi মাইনাস কত a ডিভাইডেড আসলে h। তো xi বলতে কি, যে ঘরের ধাপ বিচ্যুতি বের করবো সেই ঘরের শ্রেণীর মধ্যমান। তো আমি যদি প্রথম ঘরের ধাপ বিচ্যুতি বের করি, তা দেখো মধ্যমান কত 670.5। তাহলে এখানে আমরা 670.5 লিখবো, সেখান থেকে মাইনাস দেবো এ বলতে অনুমিত গড়, অর্থাৎ 870.5, এটাকে মাইনাস করব। করার পর আমরা h দ্বারা ভাগ দেবো। h বলতে কি, যত শ্রেণী ব্যবধান ধরেছি, অর্থাৎ 100 দ্বারা যেহেতু ধরেছি 100 দ্বারা আমরা ভাগ দেবো। ভাগ দিলে আমরা কিন্তু আসলে ধাপ বিচ্যুতিটা পেয়ে যাব। এটি আসলে সূত্র, কিন্তু এই সূত্র দিয়ে করতে গেলে আসলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমরা আসলে এখানে সহজ পদ্ধতিটাই অবলম্বন করব। তো আশা রাখি তোমরা ধাপ বিচ্যুতি বলতে কি বুঝি এবং ধাপ বিচ্যুতি কীভাবে বের করতে হয় সেটি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখো যে সংক্ষিপ্ত পদ্ধতির জন্য যেহেতু আমাদের FI ইন্টু ইউআই লাগবে, তো যার কারণে আমি FI আর ইউআই গুণ করেছি। দেখো FI বলতে কি গণসংখ্যা, ইউআই বলতে ধাপ বিচ্যুতি। তাহলে 4 আর -2 গুণ করলে -8 হয়, 5 আর -1 গুণ করলে দেখো -5 হচ্ছে, এবং 6 আর 0 গুণ করলে, 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সর্বদাই তার মান 0 আসে। তারপর 6 আর 1 গুণ করলে 6, একেবারে 3 আর 2 গুণ করলে 6, 1 আর 3 গুণ করলে 3। তো এরপর এগুলোকে আমাদের যেহেতু সমষ্টি প্রয়োজন আছে FI ইউআই এর, তো সমষ্টিকে যেহেতু সামেশন দ্বারা প্রকাশ করা, তাহলে সামেশন FI ইউআই ইকুয়াল আমরা দেখো যে প্লাস মাইনাস করে 3 আর 6 কত হয়, দেখো যে 9, 9 আর 6 কত 15, 15 আর 0 গুণ করলে 15 হবে। 15 থেকে যদি তুমি দেখো যে -5 আর -8 বাদ দাও, তাহলে কত পাচ্ছ তুমি হচ্ছে +2 পেয়ে যাচ্ছ। তো সামেশন FI ইউআই এর মান আমরা পেয়েছি 2। একইভাবে আমাদের যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে আবার গড় নির্ণয় করতে হবে, তো প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের কিন্তু সামেশন FI আর XI এর মানের প্রয়োজন। তো দেখো FI আর XI আমি গুণ করে নিয়েছি। FI বলতে দেখো যে 4 এবং দেখো যে XI বলতে কত 670.5। তাহলে 4 আর 670.5 গুণ করলে আমরা 2682 পেয়ে যাচ্ছি। একইভাবে 5 দ্বারা যদি আমরা হচ্ছে কি 770.5কে গুণ করি, তাহলে এই মানটা পেয়ে যাচ্ছি। একইভাবে পর্যায়ক্রমে আমরা আসলে FI আর XI এর মানগুলো বের করেছি, এবং সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে সমষ্টি পেয়ে যাবো। সমষ্টি বলতে সামেশন, কাদের সামেশন, দেখো FI আর XI, তাহলে সামেশন FI XI ইকুয়াল আমরা বলতে পারি যে দেখো 21962.5। তো এই ছিল আসলে সারণীটি। এবার আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা গড় আসলে নির্ণয় করব। তো
তো প্রথমটা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব। তো লিখেছি অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় যে সূত্রটি 1/n সামেশন fi xi, তাহলে 1 লিখলাম, n বলতে দেখো যে 25 লিখে দিয়েছি, গুণন সামেশন fi আর xi এর মান হচ্ছে আমরা কত পাচ্ছি দেখো 21,962.5, সেটি আমি লিখেছি। এবার 25 দ্বারা যদি আমরা 21,962.5কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি 878.5। তো এটি আসলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় ছিল। তো আশা রাখি তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে সেটি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো এরপর হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যেহেতু বিষয়টা বলেছে, তো এবার আমি লিখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি a প্লাস আছে কি সামেশন fi uy ডিভাইডেড n ইন্টু হচ্ছে h, তারপর এর মান যেহেতু আমরা পেয়েছি 870.5, এ বলতে দেখো অনুমিত গড় যেটি 870.5 এই মানটা। এরপর হচ্ছে আমরা সেই মানটি বসিয়ে দিয়েছি, যোগ সামেশন fi আর uy সমান যেহেতু পেয়েছি 2 বসাই দিলাম, n বলতে উপাত্ত সময়ের সংখ্যা যেটি আমরা আসলে 25 পেয়েছি সেটি আমি বসাই দিলাম, গুণন এইচ বলতে শ্রেণী ব্যবধান সেটি আমরা 100 পেয়েছি। এরপর যদি আমরা যোগ আর গুণ দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের গুণের কাজ আগে করতে হবে, তাহলে 25 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে 4 পেয়ে যাচ্ছি, 4 দ্বারা 2কে গুণ করলে কত 8 পেয়ে যাচ্ছি। তো 8-এর সঙ্গে যদি আমরা 870.5 গুণ যোগ করি তাহলে আমরা 878.5 পেয়ে যাচ্ছি। এটি ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা গ নম্বর প্রশ্নটিতে যাব। গ নম্বর প্রশ্নটিতে বলা আছে যে বিদ্যুতের চাহিদা অনুসারে করণীয় সম্পর্কে তোমার মতামত বা প্রস্তাব উপস্থাপন করো। তো এই বিষয়টি নিয়ে আমরা আসলে একটু বিস্তারিততে যাব। তো আমি এগুলো আসলে সাজিয়ে নিয়েছি। দেখো আমি লিখেছি যে আমাদের দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও কাঁচামাল সংকটের প্রভাবে বেশিরভাগ সময় আমাদের চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে ব্যর্থ হয় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। ফলে হচ্ছে কি লোডশেডিংয়ের মতো অবস্থা তৈরি হয়, ফলে মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না। এই মতো অবস্থা আমাদের করণীয়গুলো হচ্ছে নিম্নরূপ, যেটি আসলে আমাদের প্রথম কাজটি আমরা বিদ্যুৎ অপচয় রোধে সচেতন হব, কেননা বিদ্যুৎ অপচয় করা ঠিক নয়। তারপর 2 নম্বর দেখো লিখেছে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য উৎস ব্যবহার, যেমন জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ বা সৌরবিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করা। এবং হচ্ছে 5 নম্বর পয়েন্টে দিয়েছি যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাঁচামাল যেমন কয়লা বা প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান এবং সুষম সরবরাহ বজায় রাখা। তো এটি ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা সম্পূর্ণ অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।